আলোচিত ইয়াবা সম্রাট আমিন হুদা এবং তার এক সহযোগীর ৭৯ বছরের কারাদণ্ড, ৬.৫ কোটি টাকা জরিমানা। কুষ্টিয়া আকিজ বিডি কারখানায় বেতন ভাতার আন্দোলনে নিরাপত্তা কর্মীদের গুলি, নিহত ২, আহত অন্তত ১০। উপাচার্যের অপসারণ দাবি করে রাষ্ট্রপতির কাছে বুয়েটের আন্দোলনকারীদের স্মারকলিপি, কাল বৈঠক করবেন শিক্ষামন্ত্রী। আসসালামু আলাইকুম, মজুমদার জুয়েল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাত ৯টার ২১ সংবাদে। মিশন গ্রুপ, দেশ গড়ার অংশীদার। ইয়াবা সম্রাট আমিন হুদা এবং তার কর্মচারী আহসানুল হককে ৭৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। নিষিদ্ধ ইয়াবা তৈরি এবং বিক্রির আলাদা দুটি মামলায় রোববার দুপুরে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক মোতাহার হোসেন এই রায় দেন। একই সঙ্গে আসামিদের ৬.৫ কোটি টাকা জরিমানাও করা হয়েছে। জিয়া খানের রিপোর্ট। ২০০৭ সালের ২৫ অক্টোবর গুলশানের দুটি বাড়িতে অভিযান চালিয়ে ৫ কেজি ইয়াবা ট্যাবলেট তৈরির কাঁচামাল, যন্ত্রপাতি এবং অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করে র্যাব। ওই অভিযানেই ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের ভাগ্নে আমিন হুদা এবং তার কর্মচারী আহসানুল হক ওরফে হাসানকে গ্রেপ্তার করে র্যাব। পরের দিন গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়। সাক্ষীদের জবানবন্দি ও যুক্তিতর্ক শেষে রোববার এ রায় দিল আদালত। তবে আসামি পক্ষের আইনজীবী এ রায় নিয়ে দ্বিমত পোষণ করেন। আসামি পক্ষের বক্তব্যের কোনো গুরুত্ব না দিয়ে সরকারি পক্ষের বক্তব্যের উপরেই নির্ভর করে এটাকে রায় দেওয়া হয়েছে। আদালতের রায়ে ওই সময় জব্দ করা মাদকদ্রব্য ও সরঞ্জাম ধ্বংস করারও আদেশ দেয়া হয়। জিয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা। কুষ্টিয়া দৌলতপুরে আকিজ বিডি কারখানায় বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের উপর নিরাপত্তা কর্মীদের গুলিতে রাকিবুল ইসলাম এবং মিন্টু নামের ২ শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২ আনসার সদস্য সহ কমপক্ষে ১০ জন। দুপুর ১:৩০টার দিকে উপজেলার হোসেনাবাদ এলাকার বিডি কারখানায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় ১.৫ মাস আগে কারখানার শ্রমিকরা বেতন ভাতা বাড়ানোর দাবিতে লাগাতার আন্দোলনে নামে। সে সময় কর্তৃপক্ষ জানিয়েছিল ১৫ জুলাই থেকে বেতন ভাতা বাড়ানো হবে। সে অনুযায়ী আজ শ্রমিকরা বেতন ভাতা বাড়ানোর দাবি করলে কারখানা কর্তৃপক্ষ জানায় এই মুহূর্তে বেতন বাড়ানো সম্ভব নয়, ঈদের পর বিষয়টি দেখা হবে। একথায় ক্ষুব্ধ হয়ে কারখানায় কর্মরত হাজার হাজার শ্রমিক কারখানা লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। এই সময় গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এক পর্যায়ে কারখানার নিরাপত্তা কর্মীরা শ্রমিকদের উপর গুলি শুরু করে। এতে ঘটনাস্থলে এক শ্রমিক নিহত হন। এছাড়া আহত অবস্থায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও এক শ্রমিককে মৃত ঘোষণা করা হয়। রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার পরেও বুয়েটের উপাচার্য এবং উপ উপাচার্যের অপসারণের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা। সকালে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেন তারা। আন্দোলনরত শিক্ষকরা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আলোচনার জন্য শিক্ষামন্ত্রীর কাছ থেকে এখনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পাননি, তবে তারা যে কোনো সময় আলোচনার জন্য প্রস্তুত রয়েছেন। একই সঙ্গে সোমবার ২ ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচিরও ঘোষণা দেন তারা। মফিউর রহমানের সহায়তায় আসিফ সুমিতের রিপোর্ট। রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার পর বঙ্গভবনের সামনে আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয়, উপাচার্য ও উপ উপাচার্যকে অপসারণের বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে একটা সিদ্ধান্ত আশা করছি, একটা নির্দেশনা আশা করছি এবং আমরা সেইভাবে আমরা সেখানে শান্তিপূর্ণভাবে বসে আছি। তো আমরা বসে আছি। এর আগে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। পরে বেলা ১২টার দিকে ওই ভবনের সামনে থেকে মনোমিছিল বের করে বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন শিক্ষক শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে পুলিশি বাধার মুখে পড়েন তারা। এরপর বঙ্গভবনে ৪ সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির দপ্তরে স্মারকলিপি পেশ করেন। ওনার সহযোগিতা চাইতে যাচ্ছি। এদিকে উপাচার্য ও উপ উপাচার্য বলেন, আন্দোলনকারীরা রাষ্ট্রপতির কাছে যাওয়াতে আলোচনার সুযোগ তৈরি হয়েছে। এখন দুটো পথে খোলা আছে তাদের যে অভিযোগ বা তাদের যে সার্ভে আছে। একটা হলো সবার সাথে আলোচনা করে আইডেন্টিফাই করবেন, অথবা বিচার কমিটি করে সে সিদ্ধান্ত। এই দুটা কমিটি একটা কিছু করে
তাকে সিদ্ধান্ত নিতে হবে। অন্যদিকে বুয়েট শিক্ষক ছাত্র কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম এক প্রেস ব্রিফিংয়ে তারা এ বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন এবং নতুন কর্মসূচি ঘোষণা করেন। আন্দোলনকারীরা তারা আন্দোলন শুধুমাত্র ক্লাস পর্যন্ত থেকে যেন প্রত্যাহার করে নেন এবং আমরা যেন ক্লাসে ফেরত যেতে পারি। আমাদের শিক্ষক হিসাবে আমাদের এটাই সবচেয়ে বড় কাম্য। আমরা ছাত্রছাত্রীদেরকে পড়াতে চাই। তারা ক্যাম্পাসে এক মৌন মিছিল আয়োজন করেন। এদিকে আন্দোলনকারী শিক্ষকেরা সোমবার বেলা 11টায় প্রতীকী অনশনের ডাক দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন। অচিরেই এই সংকট নিরসন হবে, ফিরে আসবে শিক্ষার স্বাভাবিক পরিবেশ, এমনটাই আশা করছেন বুয়েটের শিক্ষার্থীরা। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে বুয়েটের অচলাবস্থা নিরসনে বিশ্ববিদ্যালয়টির সাবেক কয়েকজন উপাচার্য, ডিন এবং বিভাগীয় প্রধানদের সোমবার দুপুর 12টায় বৈঠকে ডেকেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন, ইউজিসি চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, শিক্ষা সচিব কামাল আব্দুল নাসের চৌধুরীকে নিয়ে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। তাদের দাবিতে ইনকোয়ারি কমিটি হইল, তারা ইনকোয়ারি কমিটির কাছে তারা স্টেটমেন্ট দিলেন না, বা তারা কি চান, কি তাদের বক্তব্য, কি ন্যায় কি অন্যায় জান নাই। তাই আজকে যদি আমরা দাওয়াত করি তারা আসতে না পারেন, তার জন্য বিব্রতকর হবে। তাই আমরা তাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলতে চাই না। আর আমরা যাদেরকে ডাকছি তারাই হলো বিশ্ববিদ্যালয়ের আসল শক্তি। তারাও বলছেন শিক্ষক সমিতি বিভিন্ন সময় আলোচনার সময় তাদেরকে আমরা ডাকছি। পদত্যাগ করছেন এই বিষয়ে আমাদের সাথে কোনো সম্পৃক্ত না, 1 নম্বর বিষয়টা। 2 নম্বর হইলো তাই পদত্যাগ গ্রহণ করে নাই। এইসব বিষয়ে পদত্যাগ করলেই পদত্যাগ হয়ে যান, এটা গ্রহণ করবার একটা রেওয়াজ রীতি আছে, হ্যাঁ, তার সিন্ডিকেট আছে, তারা ঠিক করবে, এইরকম কোনো সিদ্ধান্ত আমাদের কাছে আসে নাই যে তারা এই পদে আর নাই। সকলের মিলিত চেষ্টায় আমরা আশা করি যে সমাধান একটা পথ বের হবে, সেই আশায় আমরা আগামীকালকের মিটিংয়ের দিকে তাকিয়ে আছি। পূর্ব ঘোষিত উপাচার্য প্যানেল নির্বাচন স্থগিতের দাবিতে শিক্ষকদের আন্দোলনের মুখে বন্ধ হয়ে গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম। সকালে সম্মিলিত শিক্ষক পরিষদের ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। মূল ফটকে তালা দেওয়ার কারণে উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন সকাল থেকে অফিসে আসতে পারেননি। সভার প্রতিনিধি নাজবুল হুদার রিপোর্ট, জানাচ্ছেন রত্নসমান। রোববার চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি করে আন্দোলনকারী শিক্ষকরা। তালাবন্ধ রয়েছে প্রশাসনিক ভবন। বাধার মুখে কোনো কর্মকর্তা কর্মচারী ভবনের ভেতর ঢুকতে পারেনি। এদিকে ঘোষিত সময়ের মধ্যে উপাচার্য প্যানেল নির্বাচনে প্রশাসন অনড় থাকায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষকরা। সোমবার প্রশাসনিক ভবন ঘেরাও, মঙ্গল ও বুধবার কর্মবিরতি এবং বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধ ও অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। অবৈধ ভোটার দিয়ে ইলেকশন না করে সঠিকভাবে নিয়মতান্ত্রিকভাবে নতুনভাবে সিনেট মনোনয়ন দিয়ে সেই মনোনয়নের মাধ্যমে নতুন ইলেকশন করা। আমাদের এখানে ঘেরাও কর্মসূচি শুরু হয়েছে প্রশাসনিক ভবন। আজকে আপনি দেখছেন ভিসি সাহেব কিন্তু আসেননি, রেজিস্ট্রার সাহেব, ভিসি সাহেব, প্রভিসি সাহেব, ট্রেজারার সাহেব কিন্তু আসেননি। একটা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র প্রশাসনিক ভবন। সিনেটের অর্ধেকের বেশি সদস্যের যেখানে তামাদি হয়ে গেছে, সেটা হালনাগাদ না করে কিভাবে নির্বাচনটি হতে পারে। এদিকে বিশ্ববিদ্যালয় উপাচার্য জানান, আগামী 20 জুলাই বিশেষ সিনেটে উপাচার্য প্যানেল মনোনয়ন নির্বাচন স্থগিত করার কোনো সুযোগ নেই। এই যে উপাচার্য প্যানেল নির্বাচনের যে তফসিলটি আমি দিয়েছি, এই সর্বশেষ যে উপাচার্য প্যানেল হয়েছিল সেটা হলো 2004 সালে, এবং এত বছর ধরে আর কোনো নতুন উপাচার্য প্যানেল হয়নি। তারা যে বলছেন অন্যান্য নির্বাচন করে তারপরে উপাচার্য প্যানেল নির্বাচনের কথা, সেটা তো একেবারে অযৌক্তিক। শিক্ষক রাজনীতিতে ইমেজের কারণে উপাচার্য প্যানেল নির্বাচন ইস্যুতে কোনো পক্ষই ছাড় দিচ্ছে না, আর তাই নির্বাচনকে ঘিরে বাড়ছে উত্তাপ। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। যে করেই হোক 2014 সালের মধ্যে বাংলাদেশকে নিরক্ষর মুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল সম্মেলনের উদ্বোধনের সময় তিনি এমন প্রত্যয় ব্যক্ত করেন। সারা দেশের 15,500 প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে স্টুডেন্ট কাউন্সিল সম্মেলনের আয়োজন করা হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। শিশুদের পরিচালিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার বক্তৃতায় আরও বলেন, শিশুদের গণতান্ত্রিক চর্চা থেকে একদিন বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালী হবে। আমরা দীর্ঘদিন গণতন্ত্রের জন্য লড়াই করেছি, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি। এজন্য অনেক জেল জুলুম অত্যাচারও সহ্য করতে হয়েছে, মিথ্যা মামলায় কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। কিন্তু আজকে আমার মনে হচ্ছে সব কষ্ট সার্থক হয়ে গেল, এই কারণে যে সেই প্রাথমিক বিদ্যালয় থেকে এই যে ছাত্রছাত্রীরা প্রতিনিধি হয়ে
আজকে স্টুডেন্ট কাউন্সিলের মেম্বার হয়ে এখানে সমাবেত হয়েছে, মনে হচ্ছে ঠিক গণতন্ত্রের বীজটা আমরা ঠিক সঠিক জায়গায় বপন করে দিলাম, যা বাংলাদেশের ভবিষ্যৎ গড়ে তুলবে। ঈদের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করতে সরকারকে বাধ্য করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 18 দলীয় জোটের বিক্ষোভ সমাবেশে তিনি একথা জানান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে 18 দলীয় জোট নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। সমাবেশে মির্জা ফখরুল পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে বিশ্ব ব্যাংকের সব চিঠি প্রকাশ করার দাবি জানান। তিনি বলেন, মানুষ জানতে চায় বিশ্ব ব্যাংক কী কারণে চুক্তি বাতিল করেছে। পদ্মা সেতু নিয়ে সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। সকল রাজনৈতিক দলকে, সকল দেশপ্রেমিক শক্তিকে আজকে ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারী, এই ফ্যাসিস্ট, এই নির্যাতনকারী, নিপীড়নকারী সরকারকে বাধ্য করতে হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে সরে যেতে। রমজানের মধ্যে আমরা আমাদের সকল সংগঠনগুলোকে আমরা শক্তিশালী করব, নতুন করে শপথ গ্রহণ করব যে এই দেশকে রক্ষা করবার জন্য, মানুষকে রক্ষা করবার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ৭১ শান্তি কমিটি এবং আলবদর বাহিনীকে সশস্ত্র করতে ইয়াহিয়ার সঙ্গে দেখা করেন গোলাম আজম, ট্রাইব্যুনালে দ্বিতীয় সাক্ষী। চাঁদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত অন্তত ২০, বর্ধিত সভা পণ্ড। আমন্ত্রণ আবারও রাত ৯টার ২১ সংবাদে। ৭১ শান্তি কমিটি এবং আলবদর বাহিনীকে সশস্ত্র করতে তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে দেখা করেছিলেন গোলাম আজম। দ্বিতীয় সাক্ষী হিসেবে ট্রাইব্যুনাল ১-এর সাক্ষ্য দিতে গিয়ে তৎকালীন এসপি মাহবুবউদ্দিন আহমেদ একথা বলেছেন। আর কামারুজ্জামানের নেতৃত্বে ময়মনসিংহে ব্যাপক হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি বাহিনী। ট্রাইব্যুনাল ২-এ কামারুজ্জামানের বিরুদ্ধে প্রথম সাক্ষী মুক্তিযোদ্ধা হামিদুর রহমান তার সাক্ষ্যে একথা জানান। বিস্তারিত জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের কাছে পরাজিত হয় মুসলিম লীগ এবং জামায়াতে ইসলামীর মতো দলগুলো। তখন এই পরাজিত শক্তিরাই টিক্কা খানের সঙ্গে দেখা করে ২৫শে মার্চের সার্চ লাইটকে সমর্থন করে, পরিকল্পনা করে সারা দেশে শান্তি কমিটি গঠনের। তখন এসব কিছুর নেতৃত্ব দেন গোলাম আজম। তার নেতৃত্বেই হত্যা, লুট ও জ্বালাও পোড়াও। সাক্ষী ঝিনাইদহের তৎকালীন এসপি মাহবুবউদ্দিন আহমেদ ট্রাইব্যুনালে এসব কথা বলেন। শান্তি কমিটি রাজাকার আলবদর আলসাম তাদেরকে সশস্ত্র করার জন্য পাকিস্তানের রাষ্ট্রপতি, পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে সাক্ষাৎ করে এবং সেই সুবাদে তারা অস্ত্রশস্ত্রও পায়, তাদের বেতন ভাতা সেটারও ব্যবস্থা হয়। সারা দেশে যে মানবাধিকার বিরোধী কর্মকাণ্ড পরিচালিত হয়েছে, এই কর্মকাণ্ডের হোতা ছিল পাকিস্তান জামাত ইসলাম, পূর্ব পাকিস্তান জামাত ইসলামের আমির এবং এদের নেতা অধ্যাপক গোলাম আজম। ময়মনসিংহে জেলা পরিষদের ডাকবাংলোয় অস্ত্র সরবরাহ করে মূলত আলবদর বাহিনীর পরিকল্পনাকারী হিসেবে কাজ করেছেন কামারুজ্জামান। ট্রাইব্যুনাল ২-এ কামারুজ্জামানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে এসে এসব কথা বলেন ময়মনসিংহের আনন্দমোহন কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি হামিদুর রহমান। এবং তার তত্ত্বাবধানে পরিকল্পনায় অনেক নারকীয় অত্যাচার এবং হত্যাযজ্ঞ ঘটে। তার মধ্যে উল্লেখযোগ্য নলিতাবাড়ি এবং আনন্দমোহন কলেজের প্রভাষক প্রিন্সিপাল সিরাজউদ্দিন সাহেবকে টর্চার করেছে এবং সেই কলেজের বিআরআর শাহেদ আলীকে হত্যা করেছে। এর আগে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের অভিযোগ গঠন পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেয় ট্রাইব্যুনাল ২। অন্যদিকে দেলোয়ার হোসেন সাইদির তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিনের জেরা সোমবার পর্যন্ত মুলতবি করে ট্রাইব্যুনাল ১। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। দুই গ্রুপের সংঘর্ষে পণ্ড হয়ে গেছে চাঁদপুর জেলা বিএনপির বর্ধিত সভা। সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ২০ জন। রোববার সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই ঘটনা ঘটে। নির্ধারিত সময়ের ১ ঘন্টা পার হয়ে গেলে কমিটি এবং সভার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন জেলা বিএনপির সদস্যরা। এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ। এতে গুরুতর আহত হন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জাহাঙ্গীর খান এবং সদস্য সচিব হযরত আলী। তাদের চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে বিকেলে আবারও সংঘর্ষ বাঁধে আহত হন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ রাশেদা বেগম সহ আরো কয়েকজন।
লিবনের বিরুদ্ধে র্যাবের করা সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় আদালতের অভিযোগ গঠনের শুনানি আজ নির্ধারিত তারিখে হয়নি। আগামী 16 সেপ্টেম্বর অভিযোগ গঠন শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত। এ নিয়ে 8 বার শুনানির তারিখ পেছানো হলো। ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল 2 আদালতের ভারপ্রাপ্ত বিচারক মঞ্জুরুল ইমাম শুনানির পরবর্তী এই তারিখ নির্ধারণ করেন। এদিকে উচ্চ আদালত থেকে লিবনের চিকিৎসার ব্যয় বহন করতে সরকারকে নির্দেশ দেওয়া হলেও 1 বছরেও তা বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেছেন লিবনের আইনজীবী মানিক আচার্য। লিবনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় 1 জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে তদন্তকারী কর্মকর্তা। কলেজ ভবন নির্মাণ এবং অবিলম্বে স্থায়ী শিক্ষক নিয়োগের দাবিতে রোববার স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও কর্মসূচি পালন করেছে কলেজ অফ ফিজিওথেরাপির শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, নিজস্ব কোনো ভবন না থাকায় পঙ্গু হাসপাতালের 2টি কক্ষে প্রায় 200 জনকে ক্লাস করতে হচ্ছে, আর শিক্ষক আছেন মাত্র 1 জন। বেশ কয়েক দফা আন্দোলনের পর এসব সংকট নিরসনের আশ্বাস দেওয়া হলেও এখনও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। অবিলম্বে দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানায় শিক্ষার্থীরা। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। করদাতাদের মধ্যে মূল্য সংযোজন কর বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং মূসক কর্মকর্তাদের মধ্যে সেবার মানসিকতা তৈরির উদ্দেশ্যে মতবিনিময় সভার আয়োজন করা হয়। দুপুরে রাজধানীর একটি হোটেলে কাস্টমস এক্সাইজ এবং ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, যারা ভ্যাট দিচ্ছেন না তাদেরকে চিহ্নিত করে ভ্যাটের আওতায় আনতে হবে। আইনের প্রয়োগ সঠিকভাবে হলে কর আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলেও মন্তব্য করেন তারা। সভায় জাতীয় রাজস্ব বোর্ডের মূসক সদস্য এনায়েত হোসেন, এফবিসিসিআই সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী এবং বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বৃষ্টি ভেজা মেঘের ভেলায় মেতে উঠি বর্ষা মেলায় শিরোনামে আসিয়ান গ্রুপের গুলশান প্রধান কার্যালয়ে রোববার সকালে উদ্বোধন করা হয়েছে বর্ষা মেলা 2012। মেলার উদ্বোধন করেন আসিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন আসিয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া, পরিচালক এবং প্রধান নির্বাহী রিয়াজউদ্দিন আহমেদ সিদ্দিকী সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। মেলা চলবে আগামী 20 জুলাই প্রতিদিন সকাল 10টা থেকে রাত 7টা পর্যন্ত। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। সিরিয়া ত্রেমোসে অভিযানে কোনো ভারী অস্ত্র ব্যবহার করা হয়নি বলে দাবি করেছে আসাদ সরকার। তাদের দাবি, এটি গণহত্যা নয়, ক্ষুদ্র অস্ত্র ব্যবহার করে অভিযান চালানো হয়েছে। ত্রেমোসে হত্যাকাণ্ডের ঘটনায় আসাদ বাহিনী ভারী অস্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ পর্যবেক্ষক দল। ত্রেমোসে হত্যাকাণ্ডের তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ পর্যবেক্ষক দল। গেল সপ্তাহের ওই হামলায় 150-রও বেশি মানুষ নিহত হয়। খেলা খবর। প্রিমিয়ার বিভাগ হকি লিগে মোহামেডান এবং আবাহনী বড় জয় পেয়েছে। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মোহামেডান 12-1 গোলে আজাদকে এবং আবাহনী 8-3 গোলে সোনালী ব্যাংককে পরাজিত করেছে। আবাহনী এবং সোনালী ব্যাংকের খেলাটি ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। খেলার 2 মিনিটে আবাহনীর জুবায়ের গোল করে 1 গোলে এগিয়ে দেন দলকে। এরপর 3 মিনিট পরেই সাব্বির ব্যবধান দ্বিগুণ করেন। 2 গোলে পিছিয়ে সোনালী ব্যাংক আক্রমণের মাত্রা বাড়িয়ে দেয়। 9 মিনিটে ইমরান এবং 22 মিনিটে অজিত কুমার গোল করে 2-2 গোলে সমতা আনেন। এরপর 26, 27 এবং 33 মিনিটে আবাহনীর প্রিন্স 3 গোল করলে 5-2 গোলে পিছিয়ে পড়ে সোনালী ব্যাংক। 47 মিনিটে সোনালী ব্যাংকের নাসির গোল করে ব্যবধান কমান 5-3-এ। এরপর 64, 66 এবং 69 মিনিটে আবাহনী আরও 3 গোল করে 8-3 গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরো একবার। আলোচিত ইয়াবা সম্রাট আমিন হুদা এবং তার এক সহযোগীর 79 বছরের কারাদণ্ড, 6.5 কোটি টাকা জরিমানা। কুষ্টিয়ায় আকিজ বিডি কারখানায় বেতন ভাতার আন্দোলনে নিরাপত্তা কর্মীদের গুলি, নিহত 2, আহত 10। উপাচার্যের অপসারণ দাবি করে রাষ্ট্রপতির কাছে বুয়েটের আন্দোলনকারীদের স্মারকলিপি, কাল বৈঠক করবেন শিক্ষামন্ত্রী। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে আর লগ অন করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া একুশের যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে Facebook/ekushe-tv লাইভ এবং Twitter/ekushe-tv BD এই ওয়েবসাইটে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গে।